প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অনেক প্রিয় মানুষ, সিনিয়র সাংবাদিক আব্দুল জলিল ভূঁইয়া। কেমন আছেন? ভালো আছে, আপনারা ভালো আছেন? মোটামুটি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে আমি একটু পড়ে শোনাই, তারপর আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আসছে বাজেট, আগের চেয়ে বাড়ছে ভূতুর্কি। ইরানের প্রেসিডেন্টকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, মিরপুরে দিনভর বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন, ব্যাটারি চালিত রিকশা চালুর দাবি। দৈনিক সমকালের শিরোনাম, ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, ভারতে গিয়ে এমপি আজিম নিখোঁজ নাকি অন্য কিছু। দৈনিক যুগান্তরের শিরোনাম, পুলিশ বক্সে আগুন, গুলি, ব্যাটারি রিকশা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ। শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী, পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। কালের কণ্ঠের শিরোনাম, ভিএফএসে জিম্মি লাখো ভিসা প্রার্থী, পাসপোর্ট আটকা, চলে গেছে 10,000 কোটি টাকা। তরুণদের প্রতি প্রধানমন্ত্রী, চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, ভারতে গিয়ে লাপাত্তা এমপি আজিম, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী নিখোঁজ, দুর্ঘটনার কবলে হেলিকপ্টার। মানবজমিনের শিরোনাম, দিনভর বিক্ষোভ, অটোচালকদের অবরোধ ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, 11 বছর পর এভারেস্ট চূড়ায় লাল সবুজের পতাকা। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, সম্পদের পাহাড় প্রার্থীদের, উপজেলার 71% প্রার্থী ব্যবসায়ী। খবরের কাগজের শিরোনাম, ভাঙচুর, পুলিশ বক্সে আগুন, মিরপুরে ব্যাটারি চালিত রিকশা চালকদের তাণ্ডব, দুবাইয়ের অর্থ পাচারকারীদের তালিকা করছে এনবিআর। দেশ রূপান্তরের শিরোনাম, সমান গুরুত্ব চায় সমমনারা, আন্দোলন নিয়ে 3 প্রস্তাব, বেসিকে বাচ্চুর পরও লুটপাট। আজকের পত্রিকার শিরোনাম, শেষ হচ্ছে শূন্য শুল্কের দিন, এভারেস্টের চূড়ায় এবার চিকিৎসক বাবর, আইসিসিবির শাখায় শাখায় ঘুরেও মিলছে না টাকা, আইসিবি ইসলামিক ব্যাংক। আলোকিত বাংলাদেশ, মুদ্রাস্ফীতি না সিন্ডিকেটে বাড়ছে দ্রব্যমূল্য। আমাদের সময়ের শিরোনাম, পরাজিতদের তুলনায় জয়ীদের আয় সম্পদ বেড়েছে দ্বিগুণ। যায় দিনের শিরোনাম, ভয়ঙ্কর হচ্ছে ঋণের ফাঁদ, ব্যাটারি চালিত রিকশা চালকদের তাণ্ডবে রণক্ষেত্র মিরপুর। ইনকিলাবের শিরোনাম, অটোরিকশা চালকদের নৈরাজ্য, ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত। দৈনিক জনকণ্ঠের শিরোনাম, জীবনযাত্রার ব্যয় বাড়বে। আপনি শিরোনাম শুনলেন, কিন্তু একটি শিরোনাম নিয়ে আলোচনা করতে চাই প্রথমেই। ঢাকার যানজট বা ঢাকার যাতায়াত ব্যবস্থা সবকিছু নিয়েই আমাদের নানা ধরনের প্রশ্ন আছে। এই যে ব্যাটারি চালিত রিকশা নিয়ে দিনভর মিরপুরে যে ঘটনাটা ঘটলো গতকাল, বিক্ষোভ যেভাবে হলো, অনেক দিন পর মনে হলো একটা অন্য রকমের বিক্ষোভ, এবং সেখানে পুলিশ বক্সে আগুন দেওয়া হলো এবং প্রতিবাদ যেভাবে হলো, সেটা ব্যাটারি চালিত রিকশা হঠাৎ বন্ধ করে দিল। যারা এটা চালায় তাদের নানা ধরনের দাবি থাকতেও পারে, তাদের কথাবার্তাও থাকতে পারে, কিন্তু বিক্ষোভটা যেভাবে হলো সেই বিক্ষোভ নিয়ে তো অনেক প্রশ্ন। তার আগে আমি বলতে চাই যে এই যে ব্যাটারি চালিত রিকশা আছে, এগুলোর আপনার চলতে দিল কেন? কারা? তারপরে আসলো কারা দিল? আপনার এই যে দিল, এর দেওয়ার পরে কতগুলো মানুষ তার বিভিন্নভাবে তারা জড়িত হয়ে গেল। এ দিয়ে তাদের সংসার চলে, তাদের জীবন চলে, এবং এরা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, খুবই সাধারণ মানুষ। আমি অনেককেই চিনি যে তারা আপনার এটা দিয়েই তার সংসার চলে, এবং অনেকেই বলেছে ঋণ করে তারা। আর আরেকটা জিনিস, আমি একটা টেলিভিশন চ্যানেলে আমি দেখলাম, একজন শ্রমিক বলছিল, আমাদেরকে এইটা চালাতে দেওয়া হলো কেন, আবার এখন বন্ধই করছে কেন, আমরা কোথায় যাব? এই বিষয়টাই যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে যারা এটা দিল, আবার এখন যারা বন্ধ করতে আসলো, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আপনার যারা শ্রমিক আছে, আমার সংসার যেটা দিয়ে চলে, সেই জিনিসটা যদি আপনি বন্ধ করে দেন, স্বাভাবিকভাবেই আমি ক্ষিপ্ত হব। হ্যাঁ, স্বাভাবিক, এটা স্বাভাবিক। এবং এদেরকে যদি আপনি আগে থেকেই অনুমোদনটা না দিতেন, পারমিশনটা না দিতেন, তাহলে পরে অন্য পেশায় হয়তো জড়িত হতে পারত।
অন্যদিকে চেষ্টা করে তারা করতে পারত। এটা একটা অংশ গেল। তারপরে আমি বলবো যে ঘটনাটি ঘটল কালশী এবং ডেমরায়, আপনার এই যে ব্যাপক একটা বিক্ষোভ, এই বিক্ষোভে আপনার একজন দেখলাম যে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়ে আপনার ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে। এই যে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হলো, এটার জন্য দায়ী কে? যারা বিক্ষোভ করলো তারাও দায়ী, এবং এইভাবে বিক্ষোভ প্রতিবাদের ভাষাটা কেন এরকম হবে? তারা ইচ্ছা করলে সিট-ইন, যেটা আপনার বসে ধর্ম করতে আমরা যাব না, আমাদের এই দাবি না মানলে। কিন্তু আমি যখন গাড়িটা চালিয়ে যাব, আমার গাড়িটা ভাঙার অধিকার তো তাদের নাই, যেহেতু আমাকে চালানোর অনুমতি দেওয়া হয়েছে। বাস যাচ্ছে, বাসটা কেন আপনি ভাঙবেন? এই যে বিষয়গুলো আছে, আমরা সবসময় ভুলে যাই যে এটা একটা স্বাধীন দেশ, আমরা সকলে এই দেশের নাগরিক। এটা এখন আর পাকিস্তান নামে উপনিবেশ নাই, আমাদেরকে সেভাবে চিন্তা করা দরকার। কিন্তু আমরা প্রতিবারেই এই জিনিসটা ভুলে যাই। আমি আবারও বলবো, আই রিপিট ইট, যে যারা এই অনুমতিটা দিল তাদেরকে ধরা উচিত, অথবা যারা প্রশ্রয় দিল। আমি এই প্রসঙ্গে আপনাকে খবরের কাগজে রিপোর্টটা হয়েছে সেইটা একটু পড়ে শোনাই আপনাকে। ব্যাটারি চালিত রিক্সা এখন গলার কাটা। এখানে বলা হচ্ছে যে বাণিজ্য চক্রে শ্রমিক মালিক, এবং এখানে আরেকটি কথা বলা হচ্ছে, খোকার আমলে চালু নসরুল হামিদ খেতাব দিয়েছিলেন বাংলার টাসেলা, কৌশলে ব্যাটারি চালিত রিক্সা বাড়তে দিয়েছে একটি চক্র। হ্যাঁ, কারণ যে চক্রটি এটা নিয়ে ব্যবসা করলো, আপনি নিজেও জানেন যে এই ধরনের বাহন আপনার রাস্তায় কেওয়াস তৈরি করতে পারে, অবশ্যই করে। আপনার এই ধরনের বাহন আপনার ঢাকা শহরের যে যানজট আছে তা এটা একটা কারণ। তারপরে এটা যে ব্যাপকভাবে চলে, এটা অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে সবচেয়ে বেশি। হ্যাঁ, তো এই যে আছে বিষয়গুলো, এই বিষয়গুলো বিবেচনা না করে যখন অনুমতি দেওয়া হলো, আর যারা এই গাড়িগুলি তো আপনার নিশ্চয়ই কেউ না কেউ বিজনেস করেছে, কারা আনলো, কে পারমিশন দিল আনার জন্য, দেখা যাক। এই বিষয়গুলো আমাদের বিবেচনায় নেওয়া উচিত। শুধুমাত্র মুখে বললে হবে না। যেমন ওবায়দুল কাদের সাহেব কালকে বলেছেন হঠাৎ করে সব বন্ধ, এটাও কিন্তু হয় না। তিনি মন্ত্রী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, কিন্তু উনি ওনার কাজেও দায়িত্বশীলতার পরিচয় দিবেন। আপনি হঠাৎ করে রাস্তার মধ্যে এগুলো নামিয়ে দিবেন, তারপরে এই লোকগুলোকে বের করে দিবেন, তা তো হয় না। আপনি যেহেতু মাননীয় মন্ত্রীর প্রসঙ্গ তুললেন, আমি আরেকটি প্রসঙ্গ আপনার সাথে আলোপ করতে চাই। আমরা শুনছি যে মেট্রো রেলে ভ্যাট আরোপ করা হবে, কিন্তু মাননীয় মন্ত্রী আবার বলছেন যে এটা ঠিক হবে না। তাহলে মাননীয় মন্ত্রী, তিনি তো একজন দায়িত্বশীল কর্মকর্তা, তিনি যদি বলেন যে না ঠিক হবে না, তাহলে আবার ভ্যাট আরোপ করা হচ্ছে, মানে ভেতরে হচ্ছে কি? উনি দায়িত্বশীল কর্মকর্তা নন, ওনারা দেশ যে চালায়, ওয়ান অফ দ্য পলিসি মেকার্স, এবং তিনি যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, মেট্রো রেল তার মন্ত্রণালয়েরই একটা বিষয়। এখন এনবিআর হঠাৎ করে আপনার ভ্যাট আরোপ করে দিল, ওনারা জানেন না? আপনি অথবা যদি আরোপ করে থাকে তাদের সাথে আলোচনা না করে কেন করলেন? বিষয়গুলো তো আপনার এনবিআর ইচ্ছা হলে এখন করে দিলাম, এটা তো হয় না, আলাপ আলোচনার প্রয়োজন আছে। হঠাৎ করে এটাকে বলে ইংরেজিতে ইম্পোজিশন। আচ্ছা, এই যে ইম্পোজ করা হয়, যেমন কারফিউ ইম্পোজ করা হয়, যেখানে গায়ের জোর আছে, আপনি কি বলে এটা, শক্তি প্রয়োগ করে যেটা করা হয়, এটাকে বলে ইম্পোজিশন। তো আপনি এই ভ্যাটটা কি আপনি ইম্পোজ করতে যাচ্ছেন কেন? আলাপার সকল স্টেক হোল্ডারের সাথে আলোচনা করেন। এত পপুলার একটা বাহন ঢাকা শহরের মধ্যে, এবং একটা প্রফিটেবল বাহন, মানুষ যে এত খুশি এটার পরে, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য মানুষ যদি দোয়া করে, আমার মনে হয় যে এইটার জন্য একটা আছে, তার জন্য দোয়া। এত পপুলার একটা বাহন, আর এটার মধ্যে এনবিআর হঠাৎ করে দেয়, এটা দিবে, আমি কিন্তু এটার বিপক্ষে না, কিন্তু
আপনার সমস্ত স্টেক হোল্ডারতে আলোচনা কথা বলে পরিবেশ সৃষ্টি করে নিশ্চয়ই অবশ্যই। আপনি এটা যদি ওই যে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম ব্যাটারি চালিত রিক্সা, অনুমতি দিলেন, নিজের ইচ্ছা হলো দিলেন, আবার নিজের ইচ্ছা হলো বন্ধ করে দেবেন, এটা তো হয় না, এটা হতেই পারে না। অনেক ধন্যবাদ আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। কেন বলেছেন তিনি? যে শিল্প কলকারখানা বর্জ্য ব্যবস্থা নিয়ে গতকাল তিনি আলোচনায় কথা বলেছেন এবং মালিকদের বলেছেন যে পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না। এটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে যে অবস্থাটি হয়েছে এবং আপনার বর্জ্য ব্যবস্থাপনাটা বাংলাদেশে আসলে একটা অব্যবস্থাপনা। আপনার সেটা তো বুড়িগঙ্গা গেলেই বোধহয় বোঝা যায়। হ্যাঁ, তুরাগে গেলে দেখবেন, বুড়িগঙ্গা গেলে দেখবেন, শীতলক্ষা গেলে দেখবেন, এখন ধলেশ্বরীতে গেলে দেখবেন, আপনি ঢাকা শহরে কোথায় যাবেন? আপনার কোথাও ইয়ে নেই। আপনি যারা শিল্প কারখানার মালিক তারা শুধু প্রফিটটা দেখেন, কিন্তু যদি আপনার পরিবেশটা নষ্ট হয়ে যায় এখানে কিন্তু দেশের একটা অনেক বড় ক্ষতি হয়ে গেল, প্রফিটটা কিন্তু এখানে চলে গেল, আপনিও তো ভিকটিম হইতে পারেন এটার। কাজে মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় ঠিক মতো বলেছেন এবং এটা বাস্তবায়ন করা প্রয়োজন। সমস্ত শিল্প কারখানার জন্য আপনার ট্রিটমেন্ট প্লান্ট আপনার একবারে আবশ্যক করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি একসময় পরিবেশের উপরে কাজ করেছি, আমি দেখেছি আমাদের ব্যবসায়ীরা শুধুমাত্র লাভ। কি করে লাভ হবে, কি করে লাভ হবে, কিন্তু আপনার সব যে ধ্বংস হয়ে যাচ্ছে আজকে পৃথিবীতে, পরিবেশ একটা ক্লাইমেট চেঞ্জ নিয়ে সারা পৃথিবীতে আলোড়িত। আমরা কেন এখনো পর্যন্ত, আপনি দেখেন যে বাংলাদেশে আজকে দেখেন যখন বৃষ্টি হওয়ার কথা বৃষ্টি হচ্ছে না, না হওয়ার কথা তখন হচ্ছে। গরমটা আপনি দেখেন এবছর অস্বাভাবিক গরম। এই যে তাপমাত্রা বেড়ে যাওয়া কমে যাওয়া এগুলো অস্বাভাবিকভাবে, স্বাভাবিক হলে একটা কথা থাকে, এটা কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কারণে। এবং এই সমস্ত বিষয়গুলো অপরিকল্পিত শিল্পায়ন এবং অপরিকল্পিত আপনার ব্যবস্থাপনার ম্যানেজমেন্টের কাজটা একজন আরেকজনের উপরে দায়িত্ব। এই যে আপনি ব্যাটারি চালিত রিক্সা দেখবেন, আপনি একজন আরেকজনের উপরে দায়িত্ব। আমি একটা টেলিভিশন চ্যানেলে দেখছিলাম যে একজন আরেকজন অফিসিয়াল বলছে অমুক, তো অমুকও ছিল উপস্থিত, অমুকে বলতেছে যে না আমরা না ওনাদের। এই যে আপনার দায় চাপ অন্যের উপরে, আপনি ক্লাইমেট চেঞ্জের বেলায়ও তাই। শিল্পায়ন দেশে হবে, না হলে দেশটা চলবে কি করে? কিন্তু পরিকল্পিত শিল্পায়ন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। হ্যাঁ, ব্যাপারটা এবং মাননীয় প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন। কিন্তু আবার তো এটাও ঠিক, চোরা নাহি শুনে ধর্মের মানবেটাকে না। প্রসঙ্গক্রমে যেটা আমি তুলতে চাইছিলাম যে বেইলি রোডের হোটেল নিয়ে যে অগ্নিকাণ্ড হলো, তারপর তা সারা দেশে তোলপাড় হয়ে গেল, হোটেল ভাঙা হলো, অপরিকল্পিত অনেক কথা বলা হলো, আবার ওটা আস্তে আস্তে ওটারও কোনো আলোচনা আবার নাই, এখন কোনো আলোচনা। আপনি দেখেন একটা জিনিস, আপনি ভালো একটা বিষয় তুলেছেন, এটা হচ্ছে যে আপনার ভাঙতে হবে কেন? আপনি যখন এটা করা হচ্ছে তখন দেখেন না কেন? আমাদের কেরানীগঞ্জে আমি বলতে পারি যে কেরানীগঞ্জে এই 9 তলা 10 তলা বিল্ডিং হয়েছে। এটা একসময় ইউনিয়ন পরিষদ আপনার পারমিশন দিয়েছে। তো এখন যে বিল্ডিংগুলি আপনি ভাঙতে গেলেন, রাজুক যে ভাঙতে গেল, রাজুক ইউনিয়ন পরিষদকে কেন ধরছে না? যারা পারমিশনটা দিল, আপনার একটা লোক আপনার এই বিল্ডিংগুলি করেছে, পয়সা তার জীবনের সমস্ত উপার্জন দিয়ে সে বিল্ডিং করেছে। আমি বলতে পারি যে আমাদের গ্রামের নাম ভাওয়াল, সেখানে বিল্ডিংগুলি ভেঙে দিচ্ছে শিক্ষকরা, সমস্ত শিক্ষক মিলে একটা বিল্ডিং করেছে, সে বিল্ডিংটা গিয়ে ভেঙে দিচ্ছে এবং শোনা যায় যে সেখান থেকে রাজুকের লোকরা টাকাও নিয়েছে। কি দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। একজন মাননীয় সংসদ সদস্যকে নিয়ে আজকে পত্রপত্রিকার রিপোর্ট বেরিয়েছে, ভারতে গিয়ে এমপি আজিম নিখোঁজ, সমকাল বলেছে এবং সমকাল আবার একটি প্রশ্নও তুলেছে নাকি অন্য কিছু। তো এখানে যেটা বলা হচ্ছে যে এমপি হওয়ার আগে ইন্টারপোলের ওয়ারেন্ট ছিল তার নামে, একই সময়ে 2 সিমের, একটি বেনাপোলের কাছাকাছি, অন্যটি ভারতের মুজাফফরবাদের সচল। পশ্চিমবঙ্গে জিডি করা হয়েছে, ঢাকায় বাবার সন্ধান সহযোগিতা চাইলেন মেয়ে। ভারতে ব্যবহৃত গাড়ি পরিত্যক্ত উদ্ধার।
আপনার প্রথম ঘটনাটি তো অবশ্যই দুঃখজনক যে আমাদের দেশের একজন মাননীয় আইন সংসদ প্রণেতা আপনি আমাদের প্রতিবেশী দেশে যে নিখোঁজ হয়ে গেছেন। আবার অন্যদিকে আপনি যদি বিবেচনা করেন যে তিনি কিন্তু একজন দায়িত্বশীল ব্যক্তি। একটা পত্রিকায় দেখলাম যে হি ইজ ওয়ান্টেড বাই দ্য ইন্টারপোল। এই যে আপনার ইন্টারপোল দিয়ে একটা লোককে, তার বিরুদ্ধে অভিযোগগুলি হচ্ছে আপনার হুন্ডি, কালোবাজি ইত্যাদি ইত্যাদি আছে এই জায়গাটা, পত্রিকাটাতে আমি দেখলাম। তো যদি সত্যি হয়, যদি তাকে ইন্টারপোল আপনার মানে যদি ওয়ান্টেড বাই দ্য ইন্টারপোল হয়, তাহলে সেই লোকটা আমাদের দেশে এমপি কি করে হলো এবং দল তাকে নমিনেশন কিভাবে দিল, এটা একটা পার্ট। আরেকটা হচ্ছে অবশ্যই দুঃখজনক যে তিনি কোথায় আছেন এটা খুঁজে বের করা, খুঁজে বের করে আমি যে কথাগুলো বললাম সেই দিকগুলো বিবেচনা করা দরকার বলে আমি মনে করি। উপজেলায় 71% প্রার্থী ব্যবসায়ী, তাহলে ওই যে আইন যারা করেন তারা কোথায়? এক কথায় না, এটা হলো আমি যদি এইভাবে বলি জি, যে 71% ব্যবসায়ী, সো হোয়াট, কেন না? এটা ব্যবসায়ী তো হতেই হতে পারে, কারণ এটা যদি একটা ভালো ব্যবসা হয় অনেক ধন্যবাদ। তখন আপনি এটাকে কেন হবে না? আপনি কোটিপতি কতজন আছে? রাজনীতি কি এখন একটা ব্যবসা? এটা আমারই প্রশ্ন, রাজনীতি কি একটা ব্যবসা? এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হবে অনুষ্ঠানের আমাদের একদম শেষ পর্যায়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা শুনলেন। ব্যাটারি চালিত রিক্সা নিয়ে অনেক আলোচনা হলো। এই যে তাদেরকে যে অনুমতি দেওয়া হলো, হঠাৎ করেই কেন তাদের অনুমতি কেড়ে নেওয়া হচ্ছে, আমরা দেওয়ার সময় কেন এইসব ভাবি না? পরিস্থিতি নিয়ন্ত্রণে বোধ করি সবার একটি সহমর্মিতার পরিবেশ দরকার। আমরা কোনো অঘটন চাই না, দেশটা আমাদের এগিয়ে নিতে হবে, এটাই সত্য, এটাই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।